আচ্ছা, আমরা শুরু করি এখানে। আমাদের হচ্ছে থিওরি ক্লাসে হচ্ছে আজকে ইজি জিনিসই, আজকে অত ঝামেলার কিছু নাই। ঝামেলার জিনিস হচ্ছে আমরা আগের ক্লাসে শেষ করে ফেলছি। আচ্ছা, আপনাদের হচ্ছে দেখেন আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা, সেকেন্ড সেই কোশ্চেনটাকে হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করছিলাম, বাট হচ্ছে আর ম্যাথটা করা হয় নাই। তো আমরা হচ্ছে ওইখান থেকে আবার একটু শুরু করি। আচ্ছা, দেখেন আগের যে ম্যাথটা ছিল, একদম প্রথমে আমরা যে ম্যাথটা করছি সেখানে হচ্ছে স্টেপ বাই স্টেপ কোশ্চেনগুলো এমন ভাবে সাজানো ছিল যেন হচ্ছে আপনি একটা পার্টিকুলার গোলে পৌঁছাইতে পারেন, হ্যাঁ। আর এখানে হচ্ছে ডিরেক্টলি একবার একটা কোশ্চেন করে দিছে, সেটা করার জন্য হচ্ছে স্টেপ বাই স্টেপ কি করা লাগবে ওইটার গাইডলাইন্সটা আসলে দেওয়া নাই। মানে অনেকগুলা কোশ্চেন একসাথে দিলে ওইরকম একটা গাইডলাইন পেয়ে যেতেন কি কি বের করে নেওয়া লাগবে। ওইরকম কোনো গাইডলাইন হচ্ছে এই কোশ্চেনটাতে ডিরেক্টলি দেওয়া নাই, এখানে হচ্ছে জাস্ট একটা জিনিসই চাইছে। সেটা হচ্ছে যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড টু স্টোর দ্য পেজ টেবিলস অফ অল প্রসেসেস ইন দ্য সিস্টেম। এই কোশ্চেনটার মানে হচ্ছে, ধরেন আপনার কাছে অনেকগুলা প্রসেস আছে, ধরেন হচ্ছে আপনার কাছে এরকম তিনটা প্রসেস আছে, হ্যাঁ। তাইলে প্রত্যেক প্রসেসের জন্য আমরা জানি কি একটা করে পেজ টেবিল রাখা হয় প্রত্যেক প্রসেসের মেমোরির হিসাব রাখার জন্য। তাহলে এই প্রসেসের একটা পেজ টেবিল পাবো আমরা, এই প্রসেসের একটা পেজ টেবিল পাবো, আর এই প্রসেসের হচ্ছে একটা পেজ টেবিল পাবো। এখন বলছে এই পেজ টেবিলের ক্ষেত্রে ম্যাক্সিমাম মেমোরিটা ক্যালকুলেট করতে, ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড টু স্টোর দ্য পেজ টেবিলস অফ অল প্রসেসেস। তাহলে ম্যাক্সিমাম মেমোরি স্পেস কখন আসলে লাগবে, যখন আমার একটা প্রসেসের জন্য যতটুকু ভার্চুয়াল মেমোরি আছে তার পুরাটাই হচ্ছে আপনি ইউজ করতেছেন, তখন হচ্ছে আপনার ম্যাক্সিমাম মেমোরি ইউজ হচ্ছে, তাই না? তাইলে হচ্ছে যখন ম্যাক্সিমাম মেমোরি স্পেস বের করতে বলবে, আমরা ধরে নিব হচ্ছে সবগুলা ভার্চুয়াল স্পেসই আসলে হচ্ছে ইউজ হইতেছে একটা পেজ প্রসেসের জন্য। আমরা যতটুকু ভার্চুয়াল মেমোরি অ্যালোকেট করছি, বা অন্য কথায় বললে আমাদের একটা প্রসেসের যতগুলা ভার্চুয়াল পেজ আছে সবগুলাই হচ্ছে ইউজ হচ্ছে, সেই কেসেই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম মেমোরি স্পেস ইউজ হবে। বুঝতে পারছেন? তাহলে এই ম্যাক্সিমাম কথাটার সিগনিফিকেন্স হলো অল ভার্চুয়াল পেজেস, অল ভার্চুয়াল পেজেস অফ দ্য প্রসেস আর ইন ইউজ। তার মানে হচ্ছে আমাদের সবগুলা নিয়ে কাজ করা লাগবে, কোনোগুলাকে হচ্ছে অপটিমাইজ করে বাদ দেওয়ার সুযোগ নাই। সবগুলাই হচ্ছে ইউজ হইতেছে, সেই ক্ষেত্রে আমাদের মেমোরি স্পেসটা ম্যাক্সিমাম খরচ হবে। বুঝতে পারছি? তাহলে এবার আসেন হচ্ছে এই ম্যাথটা কিভাবে করবো সেটাতে। তাহলে এখানে দেখেন আমার যখন হচ্ছে একটা প্রসেসের জন্য পেজ টেবিলে কতটুকু মেমোরি খরচ হবে, এই যে দেখেন দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড টু স্টোর দ্য পেজ টেবিলস। তাহলে একটা পেজ টেবিলের স্টোর করতে আমার হচ্ছে কতটুকু মেমোরি খরচ হবে, এইটা বের করার জন্য আগে হচ্ছে আমার মাল্টি লেভেল পেজ টেবিলটা দেখতে কেমন হবে সেই ডিজাইনটা করে নেওয়া লাগবে। তাহলে এই ম্যাথের প্রি রিকুইসাইট হচ্ছে আপনার আগে মাল্টি লেভেল পেজ টেবিলটা বানায় নেওয়া লাগবে। প্রি রিকুইসাইট, আচ্ছা, প্রি রিকুইজিট হচ্ছে যে আপনার মাল্টি লেভেল পেজ টেবিলটা ডিজাইন করে নেওয়া লাগবে। ইউ নিড টু ডিজাইন দা মাল্টি লেভেল পেজ টেবিল। কেন মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করব, সিঙ্গেল লেভেল পেজ টেবিল ডিজাইন করব না কেন? তার কারণ হচ্ছে দেখেন কোশ্চেনে বলা আছে দ্য অপারেটিং সিস্টেম ইউজেস হায়ারার্কিক্যাল পেজিং। যখন এই হায়ারার্কিক্যাল পেজিং এর কথা বলা থাকবে তার মানে হচ্ছে বোঝাচ্ছে এখানে মাল্টি লেভেল পেজ টেবিল ইউজ করা হয়েছে।
আচ্ছা, এরপর দেখেন এখানে হচ্ছে কি কি ইনফরমেশন দেওয়া আছে, যে এই যে আমার পেজিং বেস মেমোরি ম্যানেজমেন্ট আছে এখানে, এই আর্কিটেকচারটা 4 জিবি ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস হচ্ছে প্রত্যেক প্রসেসের জন্য দেয়। তার মানে এখানে হচ্ছে আমার দেখেন কি কি ডেটা দেওয়া আছে গিভেন। ভার্চুয়াল মেমোরি সাইজ হচ্ছে 4 জিবি। ভার্চুয়াল ভার্চুয়াল মেমোরি সাইজ ভার্চুয়াল মেমোরি সাইজ হচ্ছে দেওয়া আছে 4 জিবি। আর এরপরে দেখেন দ্য সাইজ অফ লজিক্যাল পেজেস অ্যান্ড ফিজিক্যাল ফ্রেমস ইজ 4 কিলোবাইট। তার মানে হচ্ছে আপনার এই যে আমরা পেজিং বেসড মেমোরি সিস্টেম দেখতেছি, এখানে পেজের সাইজ গুলা দেওয়া আছে হচ্ছে 4 কিলোবাইট করে। এটা হচ্ছে এরপর দেওয়া আছে, তাহলে পেজ সাইজ এটা দেওয়া আছে হচ্ছে 4 কিলোবাইট। এরপরে দেখেন কি আছে, দ্য সিস্টেম হ্যাজ 8 জিবি অফ ফিজিক্যাল র্যাম। তার মানে হচ্ছে ফিজিক্যাল মেমোরি বা র্যামের সাইজ দেওয়া আছে হচ্ছে 8 জিবি। র্যাম অর ফিজিক্যাল মেমোরি সাইজ এটা দেওয়া আছে হচ্ছে 8 জিবি। আচ্ছা, এরপর দেখেন বলছে যে দ্য সিস্টেম অ্যালাউস এ ম্যাক্সিমাম নাম্বার অফ 1024 প্রসেসেস টু রান কনকারেন্টলি। মানে হচ্ছে এই সিস্টেমটা একই সাথে 1024টা প্রসেস হচ্ছে রান করতে দেয়। এর বেশি প্রসেস হচ্ছে একসাথে কনকারেন্টলি রান করতে দেয় না। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেসেস হচ্ছে 1024। ম্যাক্সিমাম নাম্বার অফ প্রসেসেস এটা হচ্ছে 1024। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাসিউমিং দ্য অপারেটিং সিস্টেম ইউজেস হায়ারার্কিক্যাল পেজিং, ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম মেমোরি স্পেস রিকোয়ার্ড টু স্টোর দ্য পেজ টেবিলস অফ অল প্রসেসেস ইন দ্য সিস্টেম। এরপর বলছে দেখেন অ্যাসিউম দ্যাট ইচ পেজ টেবিল এন্ট্রি রিকোয়ার্স অ্যান অ্যাডিশনাল 10 বিটস। হ্যাঁ, এবার হচ্ছে পেজ টেবিলের কিছু ইনফরমেশন দিছে। প্রত্যেকটা পেজ টেবিলের হচ্ছে অতিরিক্ত 10 বিট লাগে বিয়ন্ড দ্য ফ্রেম নাম্বার। তার মানে আপনার পেজ টেবিল এন্ট্রিতে ফিজিক্যাল ফ্রেম নাম্বার রাখার পর অতিরিক্ত 10টা বিট লাগে হচ্ছে ফ্ল্যাগস রাখার জন্য। তাহলে এখান থেকে আমাদের পেজ টেবিল এন্ট্রি সাইজটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের পেজ টেবিল এন্ট্রি বা এটাকে হচ্ছে সংক্ষেপে পিটি বলা হয়, পিটিই। এটার সাইজ হচ্ছে দেখেন আমাদের ফিজিক্যাল ফ্রেম নাম্বার রাখতে যত বিট লাগে প্লাস হচ্ছে 10 বিট লাগে এক্সট্রা ফ্ল্যাগ রাখার জন্য। তাইলে ফিজিক্যাল ফ্রেম নাম্বার এটার হচ্ছে সাইজ প্লাস হচ্ছে ফ্ল্যাগস। এখন দেখেন ফ্ল্যাগস হচ্ছে আমাদের জানা আছে, কোশ্চেনে বলেই দেওয়া আছে অ্যাডিশনাল 10 বিটস। কিন্তু ফিজিক্যাল ফ্রেম নাম্বারের জন্য কতটুকু স্পেস লাগে এটা এখন হচ্ছে আমাদের জানা নাই, এটা হচ্ছে বের করে নিতে হবে। তাহলে আসেন এবার হচ্ছে আমরা এই গিভেন ডেটা থেকে অন্য জিনিসগুলো বের করি। তাহলে দেখেন আমার হচ্ছে এই যে পেজ সাইজ দেওয়া আছে, এই পেজ সাইজ থেকে আমরা হচ্ছে অফসেট বের করতে পারি। তাহলে আমাদের অফসেট কত হবে, লগারিদমের ভিতরে নিব হচ্ছে পেজ সাইজ 4 কিলোবাইট। তার মানে হচ্ছে 4 × 2^10 বাইটস। 1 কিলোবাইট মানে হচ্ছে 2^10 বাইটস, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 12 বিটস। এরপরে দেখেন ভার্চুয়াল মেমোরি সাইজ দেওয়া আছে, এই ভার্চুয়াল মেমোরি সাইজ থেকে আমরা ভার্চুয়াল অ্যাড্রেস বের করতে পারি। তাহলে ভার্চুয়াল অ্যাড্রেস হবে লগারিদম ভার্চুয়াল মেমোরি সাইজ। এখানে হচ্ছে লগারিদমের বেস অলওয়েজ 2 হবে। তাহলে হচ্ছে 4 জিবি মানে কি 4 × 2^30, 1 জিবি মানে হচ্ছে 2^30 বাইটস। লগারিদমের ভিতরে অলওয়েজ হচ্ছে বাইট ইউনিটেই নিতে হবে। তাহলে এটা ক্যালকুলেট করলে আসবে দেখবেন 32 বিটস। আর এই যে আমার র্যাম বা ফিজিক্যাল মেমোরি সাইজ দেওয়া আছে, এখান থেকে হচ্ছে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ বের করতে পারবো, যে ফিজিক্যালি এক একটা লোকেশন প্রকাশ করতে কয় বিট করে লাগবে। তাহলে ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে log2 বেস 8 জিবি, তার মানে 8 × 2^30। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 33 বিটস। তাহলে এই যে দেখেন আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস জানি, এখন অফসেট জানি, এখান থেকে হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার বের করতে পারবো। তাহলে আমাদের ফিজিক্যাল ফ্রেম নাম্বার হবে ফিজিক্যাল অ্যাড্রেস মাইনাস অফসেট। ফিজিক্যাল অ্যাড্রেস সাইজ মাইনাস হচ্ছে অফসেট। তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের সাইজ হচ্ছে 33 বিট, আর অফসেটের সাইজ হচ্ছে 12 বিটস। এটা বাদ দিলে থাকে হচ্ছে 21 বিটস। তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্যাল ফ্রেম নাম্বারের সাইজ। এখন এই সাইজটা এখানে বসায় দেন। তাহলে ফিজিক্যাল ফ্রেম নাম্বারের জন্য লাগতেছে হচ্ছে 21 বিট,
আর ফ্লেক্সের জন্য লাগতেছে অ্যাডিশনাল 10 বিটস, এটা কোশ্চেনে বলা আছে। তাহলে টোটাল আসতেছে হচ্ছে 31 বিটস। বাট যেহেতু এখানে আমরা সাইজ নিয়ে, মেমোরি সাইজ নিয়ে কাজ করতেছি, পেজ টেবিল এন্ট্রি মানে হচ্ছে মেমোরিতে এতটুকু ইনফরমেশন রাখতে কতটুকু জায়গা লাগবে, তাহলে এটাকে আমরা হচ্ছে বাইটে কনভার্ট করে ফেলবো। তাহলে হচ্ছে 20 থেকে বাইটে কনভার্ট করার উপায় কি, একটাকে হচ্ছে 8 দ্বারা ভাগ করতে হবে, 8 বিটে হচ্ছে 1 বাইট। এবং এইখানে হচ্ছে যেহেতু আমরা পূর্ণ সংখ্যা নিব, এই কারণে হচ্ছে এখানে সিল ফাংশন ব্যবহার করব। এখানে হচ্ছে রাউন্ডেড আপ করব, মানে হচ্ছে উপরের দিকে নিকটতম পূর্ণ সংখ্যা। তাহলে এখানে হচ্ছে দেখেন আপনার 3 পয়েন্ট সামথিং আসবে, সেটার উপর সিল ফাংশন অ্যাপ্লাই করলে 4 বাইটস আসে। তাহলে এই দেখেন হচ্ছে আমরা পেজ টেবিল এন্ট্রি সাইজ পেয়ে গেলাম। আগের দিন যে ম্যাথটা করছিলাম সেখানে পেজ টেবিল এন্ট্রি সাইজ ডিরেক্টলি দেওয়া ছিল, আর এবার হচ্ছে ডিরেক্টলি দেওয়া নাই, কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেখান থেকে হচ্ছে বের করে নিলাম। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে, দেখেন তো বুঝছেন কিনা সব। জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু লেখেন, এরপর হচ্ছে আমরা সামনে আগে। লিখছেন এতটুকু? একটু স্যার। আপনাদের হচ্ছে ইউক্যামে মার্কস আপলোড করা হয়েছে মিডের, মানে আপনাদের তো এমনিতেই মার্কস আগে দেখা দিছি, ইউক্যামও দেওয়া হয়েছে, আপনারা জাস্ট একটু চেক করেন যে এক্সেলে আপনাদের যে মার্কস দেখানো হয়েছে আর ইউক্যামে যেটা দেখতেছেন সেটা ঠিক আছে কিনা। যদি কারো কারণে হচ্ছে মার্কস ম্যাচ না করে আমাকে একটু জানান। আপনাদের বেশিরভাগের মার্কস ভালো আছে, আপনারা ফাইনাল ভালো করে দিলে সবারই রেজাল্ট ভালো হবে। লিখছেন এই পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে আহ এরপরে আসলে কি কি জিনিস লাগবে এটাতে আসি। যে যখন হচ্ছে আমরা আগের ক্লাসে মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করছিলাম, তখন হচ্ছে আমরা আগে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস বের করছিলাম, কারণ যতগুলা ভার্চুয়াল পেজ আছে আমার পেজ টেবিলে ততগুলা এন্ট্রি আসবে। এবং হচ্ছে প্রথমে আগে সিঙ্গেল লেভেল পেজ টেবিল ডিজাইন করার পরে আমরা হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিলে আসছিলাম। তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে যে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস বের করা। তাহলে নাম্বার অফ ভার্চুয়াল পেজেস, নাম্বার অফ ভার্চুয়াল পেজেস, এটা হবে কি আমার হচ্ছে ভার্চুয়াল মেমোরি সাইজ ডিভাইডেড বাই হচ্ছে পেজ সাইজ। ভার্চুয়াল মেমোরি সাইজ ডিভাইডেড বাই হচ্ছে পেজ সাইজ। তাহলে আমাদের ভার্চুয়াল মেমোরি সাইজ কত দেওয়া আছে, যে 4 জিবি দেওয়া আছে।
4 জিবি মানে হচ্ছে 4 × 2⁻30 বাইটস। আর আমাদের হচ্ছে পেজ সাইজ দেওয়া আছে 4 কিলোবাইট। এই যে পেজ সাইজ দেওয়া আছে 4 কিলোবাইট, 4 কিলোবাইট মানে হচ্ছে 4 × 2⁻10 বাইটস। তাহলে এগুলা দেখেন কাটাকাটি করলে আমাদের হচ্ছে 2⁻20 থাকে। তার মানে আমাদের হাতে এতগুলা হচ্ছে ভার্চুয়াল পেজ আছে। তাহলে হচ্ছে এরপরে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন করার জন্য প্রতি লেভেলে হচ্ছে আসলে কয়টা করে বিট লাগবে সেই জিনিসটা লাগে। তাহলে হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড ফর ইচ লেভেল অফ দ্য পেজ টেবিল। তাহলে এটা কি হবে, লগারিদমের ভিতরে নিব হচ্ছে প্রতি পেজে কয়টা করে এন্ট্রি আসতে পারে সেটার উপর ভিত্তি করে আসছিল। পেজ সাইজ ডিভাইডেড বাই হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সাইজ। এখানে হচ্ছে এই যে পেজ টেবিল এন্ট্রি সাইজটা লাগে। তাহলে হচ্ছে আমাদের পেজ সাইজ কত? পেজ সাইজ হচ্ছে 4 কিলোবাইট, 4 × 2⁻10। আর আমাদের পেজ টেবিল এন্ট্রি সাইজ হচ্ছে 4 বাইট। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 10 বিটস। তাহলে আমরা হচ্ছে সব ইনফরমেশন পেয়ে গেলাম। এবার যদি হচ্ছে মাল্টি লেভেল পেজ টেবিলটা ডিজাইন করি, দেখেন আমাদের ভার্চুয়াল মেমোরি ছিল হচ্ছে 32 বিটসের। আমরা এই যে একটু আগেই বের করছি, আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস হচ্ছে 32 বিটসের, যেখানে অফসেটে চলে যায় হচ্ছে 12 বিটস। বাকি যা থাকে সেটাই হচ্ছে কি আমাদের ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে 32 বিটস মানে কি 0 থেকে হচ্ছে 31 পর্যন্ত নাম্বারিং হবে। এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাড্রেস। এবং এই ভার্চুয়াল অ্যাড্রেসের প্রথম 12টা বিট মানে 0 থেকে 11 পর্যন্ত চলে যায় হচ্ছে অফসেটে। এরপর থেকে হচ্ছে আমরা 10 বিট করে করে একটা করে লেভেল নিব। তাহলে হচ্ছে 11-এর সাথে 10 যোগ করলে 21, 21-এর সাথে 10 যোগ করলে 31, একদম মিলে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের লেভেল 1 আর এই হচ্ছে আমাদের লেভেল 2। তাহলে এটা হচ্ছে আমাদের লেভেল 1 পেজ টেবিল, লেভেল 1 পেজ টেবিল। আর এরপরে এটা হচ্ছে আমাদের লেভেল 2 পেজ টেবিল, লেভেল 2 পেজ টেবিল। এই হচ্ছে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল ডিজাইন হয়ে গেল। এবার হচ্ছে যে এই পুরা পেজটাকে হচ্ছে স্টোর করার জন্য, মানে সরি, এই পুরা পেজ টেবিলটাকে হচ্ছে স্টোর করার জন্য আমাদের ম্যাক্সিমাম কতটুকু মেমোরি খরচ হবে এটা হচ্ছে বের করা লাগবে। তাহলে হচ্ছে এই যে আমার প্রতি লেভেলে পেজ টেবিলগুলো আছে, প্রতি লেভেলের পেজ টেবিল স্টোর করতে আমার কতটুকু ম্যাক্সিমাম স্পেস লাগবে, মানে হচ্ছে যখন এই পেজ টেবিলের সবগুলা পেজ ইউজ হবে। তাহলে এটার হচ্ছে একটা ফর্মুলা আছে, পাশে লেখা শুরু করি, যে ম্যাক্সিমাম স্পেস ফর লেভেলস পেজ টেবিল। এটা হচ্ছে আপনার যতগুলা এন্ট্রি আছে ওই পেজ টেবিলে, নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ, নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ ইন দ্যাট পেজ টেবিল ডিভাইডেড বাই একটা পেজে আপনার হচ্ছে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আটে। তাহলে হচ্ছে নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ পার পেজ, নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ পার পেজ। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যদি ক্যালকুলেট করেন এখান থেকে হচ্ছে আপনার এই যে একটা পেজ টেবিল আছে, এই পেজ টেবিলের হচ্ছে পেজগুলোকে স্টোর করতে টোটাল কয়টা পেজ লাগবে সেটা পেয়ে যাবো। কাইন্ড অফ হচ্ছে এই যে এখানে আছে, উপরে আছে হচ্ছে পেজ টেবিল এন্ট্রিজ, আর নিচে আছে হচ্ছে পেজ টেবিল এন্ট্রিজ
পার পেজ, এরকম। তাহলে হচ্ছে এটা একটা কাটাকাটি, যে আপনার হচ্ছে টোটাল কয়টা পেজ লাগবে সেটা পেয়ে যাবেন। এভাবে আসছে ফর্মুলাটা। তাহলে দেখেন, এখানে হচ্ছে আমাদের নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিস ইন দ্যাট পেজ। তাহলে হচ্ছে আমরা যদি এখন লেভেল ওয়ানের জন্য বের করতে চাই তাহলে কি হবে, আর লেভেল টু এর জন্য বের করতে চাই তাহলে কি হবে, এটা একটু বুঝাবো। তার আগে হচ্ছে এতটুকু লিখে নেন। আমি একটু হচ্ছে 1 মিনিট 2 মিনিট ওয়েট করি, এতটুকু লিখে নেন। লেখা হয়েছে পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখেন এই যে আমরা ফর্মুলাটা পাইলাম, এই ফর্মুলাটা হচ্ছে আমার এই যে লেভেল ওয়ান আর লেভেল টু এই দুই জায়গায় হচ্ছে অ্যাপ্লাই করা লাগবে, হ্যাঁ। তাহলে হচ্ছে লেভেল ওয়ানের জন্য, ফর লেভেল ওয়ান, এটার জন্য কি হবে দেখেন যে ম্যাক্সিমাম স্পেস, আমার এখানে হচ্ছে লেভেল ওয়ান কি করে, লেভেল ওয়ান হচ্ছে আপনার ভার্চুয়াল যতগুলা পেজ আছে সেই পেজগুলোর হচ্ছে ফিজিক্যাল ম্যাপিং রাখে। তাহলে লেভেল ওয়ানের কাজ হচ্ছে ডিরেক্টলি ভার্চুয়াল পেজগুলো র্যামের কোথায় ম্যাপ হইতেছে সেটা ট্র্যাক রাখা। তার মানে এইখানে আমার কয়টা এন্ট্রি থাকবে, যতগুলা ভার্চুয়াল পেজ আছে ততগুলা পেজ টেবিল এন্ট্রি থাকবে লেভেল ওয়ানের জন্য। তাহলে এখানে দেখেন আমার ভার্চুয়াল পেজের সংখ্যা কত, 2 টু দি পাওয়ার 20, যে আমরা এখানে বের করে আসছি। তাহলে এখানে আসবে হচ্ছে 2 টু দি পাওয়ার 20। আর নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিজ পার পেজ, একটা পেজে হচ্ছে কয়টা করে পেজ টেবিল এন্ট্রি আটে, সেটা আসলে হচ্ছে আমরা যে এখান থেকে পেয়ে যাই যে প্রতি লেভেলে আসলে আপনার কয় বিট করে লাগে সেটা। প্রতি লেভেলে হচ্ছে 10 বিটস লাগে, তার মানে হচ্ছে আপনার প্রতি পেজে আপনার 2 টু দি পাওয়ার 10 এতটাগুলো করে হচ্ছে পেজ টেবিল এন্ট্রি আটে। ঠিক আছে, আপনার প্রতি লেভেলের জন্য কয় বিট লাগে এটা যদি হচ্ছে আপনি 2 টু দি পাওয়ার নেন, তার মানে হচ্ছে আপনার এক একটা পেজে অতগুলা করে পেজ টেবিল এন্ট্রি রাখা যায়। তাহলে দেখেন এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, মানে এই প্রথম লেভেলের পেজ টেবিলটাকে স্টোর করার জন্য আমাদের 2 টু দি পাওয়ার 10 এতগুলা পেজেস লাগবে। এখন এই পেজের সংখ্যাকে আপনি যদি হচ্ছে 4 কিলোবাইট দ্বারা গুণ করেন, একটা পেজের সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তাহলে হচ্ছে বাইট ইউনিটে মেমোরি স্পেস পেয়ে যাবেন, বা এভাবে রাখলেও সমস্যা নাই। এবার একটু খেয়াল করেন যে লেভেল টু এর কাজ কি। লেভেল টু এর কাজ হচ্ছে এই যে লেভেল ওয়ান পেজ টেবিলের যে পেজগুলো আছে, এই লেভেল ওয়ান পেজ টেবিলের পেজগুলো তো হচ্ছে র্যামের এক এক জায়গায় রাখা হবে, যেখানে আমি ফাঁকা ফ্রেম পাবো সেখানেই রাখা হবে। তাহলে এই পেজগুলো র্যামের কোথায় কোথায় আছে সেগুলোর হচ্ছে ট্র্যাক রাখতে হবে। সেই ট্র্যাক রাখবে হচ্ছে লেভেল টু এর পেজ টেবিল। তার মানে হচ্ছে আমার লেভেল ওয়ানে যতগুলা পেজ থাকবে, লেভেল টুতে ততগুলা পেজ টেবিল এন্ট্রি থাকবে। তাহলে হচ্ছে আমার লেভেল ওয়ানে, সরি, লেভেল ওয়ান, এখানে হচ্ছে যতগুলা পেজেস থাকবে, লেভেল ওয়ানস নাম্বার অফ পেজেস, এইটা হবে হচ্ছে ইকুয়াল টু লেভেল টু এর হচ্ছে পেজ টেবিল এন্ট্রি সংখ্যা, লেভেল টু নাম্বার অফ পেজ টেবিল এন্ট্রিস, নাম্বার অফ
পেজ টেবিল এন্ট্রিস, কারণ লেভেল টু এর কাজই হচ্ছে লেভেল ওয়ানের যেসব পেজ আছে সেই জিনিসগুলার ট্র্যাক রাখা। তাহলে আমার লেভেল ওয়ানে যতগুলা পেজ থাকবে লেভেল টুতে ততগুলা এন্ট্রি থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে লেভেল টু এর জন্য ম্যাক্সিমাম স্পেস কত লাগবে? ফর লেভেল টু ম্যাক্সিমাম স্পেস ফর্মুলা হচ্ছে আগের মতোই, যে আমার কয়টা পেজ টেবিল এন্ট্রিস লাগতেছে। তাহলে এখানে কয়টা পেজ টেবিল এন্ট্রি লাগবে সেটা কোত্থেকে পাবো? লেভেল ওয়ানে যতগুলা পেজ আছে। তাহলে লেভেল ওয়ানে হচ্ছে এতগুলা পেজ আছে, এটাই হচ্ছে এখানে বসবে। তাহলে 2 টু দি পাওয়ার 10 এতগুলা এন্ট্রি হচ্ছে আমার লেভেল টুতে লাগবে। আর প্রতি একটা পেজে কতগুলো এন্ট্রি রাখা যায় সেটা হচ্ছে ফিক্স, এই যে এই ভ্যালুটা এই ম্যাথের জন্য। তাহলে এখানে আসবে 2 টু দি পাওয়ার 10, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1। আমরা এখানে হচ্ছে অলওয়েজ সেল ফাংশন ইউজ করব। যদি কোনো কারণে আপনাদের ভগ্নাংশ আসে, তাহলে হচ্ছে আপনারা নিকটতম উপরের দিকের পূর্ণ সংখ্যা নেবেন, রাউন্ডেড আপ, যেটা উপরের দিকের নিকটতম পূর্ণ সংখ্যাটা নেবেন। এখানে হচ্ছে সেল ফাংশন থাকবে। ধরেন এখানে যদি আপনার কথার কথা 0.35 আসতো, এটার আপনি যদি সেল ফাংশন নিতেন তাহলে হচ্ছে 1 আসতো, এরকম আর কি। তাহলে দেখেন আমার লেভেল ওয়ানের জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 10 এতগুলা পেজ লাগবে, আর লেভেল টু এর জন্য জাস্ট একটা পেজ দিয়ে হয়ে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমরা কি একটা প্রসেসের জন্য হিসাব করলাম, একটা সিঙ্গেল প্রসেসের জন্য হচ্ছে এতটুকু লাগবে। হ্যাঁ, তাহলে হচ্ছে টোটাল স্পেস রিকোয়ার্ড, আমাদের হচ্ছে 1024টা প্রসেস কনকারেন্টলি রান করতে পারে। টোটাল স্পেস রিকোয়ার্ড ফর 1024 প্রসেসেস। এটার জন্য কি করব? একটা প্রসেসের জন্য যতগুলো লাগে 2 টু দি পাওয়ার 10 প্লাস হচ্ছে 1, এটাকে হচ্ছে নাম্বার অফ প্রসেস দিয়ে গুণ করব, টোটাল হচ্ছে 1024টা প্রসেস। তাহলে হচ্ছে আমার টোটাল এতগুলা পেজেস লাগবে। এখন এটাকে যদি আপনি বাইটসে কনভার্ট করতে চান, তাহলে পেজ সাইজ তারা গুণ করে দিবেন, 2 টু দি পাওয়ার 10 প্লাস 1 ইন্টু 1024 ইন্টু হচ্ছে 4 বাইটস, সরি 4 কিলোবাইটস। তাহলে এত কিলোবাইট। সো এটাও করতে পারেন। এগুলো হচ্ছে আর ক্যালকুলেট করে ওই বড় 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 মান বের করা লাগবে না, এগুলো হচ্ছে এভাবে রেখে দিলেই হবে। এটা দেখলে বুঝবো আর কি আপনার অ্যান্সার। তাহলে দেখেন তো এটাতে আর কোনো কোশ্চেন আছে কিনা। প্লাস ওয়ান কেন করলো? প্লাস ওয়ান হচ্ছে এই যে আমার তো এখানে পেজ টেবিল কয়টা লেভেলে আছে? 2 লেভেলে না? তাহলে প্রত্যেক লেভেলের জন্য হচ্ছে মেমোরি স্পেস বের করতে হবে। তাহলে লেভেল ওয়ানের জন্য হচ্ছে আমরা পাইলাম 2 টু দি পাওয়ার 10 এতগুলা পেজ লাগতেছে, আর লেভেল টু এর জন্য পাইলাম হচ্ছে একটা পেজ লাগতেছে। তাহলে এই হচ্ছে আমার মোট পেজের সংখ্যা। তাহলে এই দুইটাকে হচ্ছে যোগ করলাম। তাহলে এতটুকু হচ্ছে একটা প্রসেসের জন্য আমার সিস্টেমে হচ্ছে 1024টা প্রসেস রান করতে পারে একই সাথে। তাহলে হচ্ছে ইন্টু 1024 এতগুলা পেজ লাগবে। এরপর হচ্ছে আপনি যদি পেজ সাইজ দ্বারা গুণ করে দেন, তাহলে হচ্ছে বাইট এককে বা কিলোবাইট এককে আপনি হচ্ছে মেমোরি স্পেস পেয়ে গেলেন। ঠিক আছে। ইয়েস। স্যার লাস্টের ফোরটা কিসের? লাস্টের 4 কিলোবাইটটা হচ্ছে পেজ সাইজ। ও, ওকে। পেজ থেকে আমরা হচ্ছে বাইট ইউনিটে কনভার্ট করতেছি আর কি, পেজের সাইজ দ্বারা গুণ করে। এখানে হচ্ছে একটা সাইড নোট লিখে রাখতে পারেন যদি ট্র্যাক হারায় ফেলে, যে পেজ সাইজ সমান হচ্ছে 4 কিলোবাইট, এগুলো হচ্ছে 4 কিলোবাইট, এটা কোশ্চেনেই দেওয়া আছে। লেখা হয়েছে। ইয়েস। আচ্ছা, তাহলে আপনাদের হচ্ছে এই যে মেমোরি স্পেস ক্যালকুলেশন রিলেটেড এই টাইপেরই ম্যাথ থাকে, হ্যাঁ।
তো এখানে হচ্ছে আরেকটা ম্যাথ আছে, আমরা হচ্ছে 1 2 করলাম ক্লাসে। 4 নাম্বারটা হচ্ছে সিমিলার ওয়েতে, এটা হচ্ছে আপনারা তাহলে নিজেরা করে নিন। 64 বিট সিস্টেম, এটার মানে হচ্ছে আপনার ভার্চুয়াল অ্যাড্রেস 64 বিটের। আর বাকি সবকিছু বোঝার কথা। 64 বিট সিস্টেম মানে হচ্ছে এখানে ভার্চুয়াল অ্যাড্রেস 64 বিট, এটা বুঝাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার আর 5 নাম্বার ম্যাথটা হচ্ছে সেম, হ্যাঁ। এটা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন থেকে, তাহলে এখান থেকে এবার হচ্ছে ম্যাথগুলো দেখাই। অ্যাড্রেস ট্রান্সলেশনের একটা ম্যাথ দেখি আমরা কিভাবে অ্যাড্রেস ট্রান্সলেশনের ম্যাথগুলো করব। আচ্ছা, এখানে একটু দেখেন, আমাদের ফাইনালি যেটা করা লাগবে, আমাদের কিছু ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া থাকবে, সেখান থেকে হচ্ছে ট্রান্সলেট করে ফিজিক্যাল অ্যাড্রেস বের করা লাগবে। এটা হচ্ছে আমাদের গোল এই ম্যাথটার। এখন এইখানে হচ্ছে দেখেন, পেজ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, তার মানে এখানে হচ্ছে পেজিং, এই মেমোরি ম্যানেজমেন্টের কনসেপ্ট ইউজ করা হয়েছে। তো এবার দেখেন যে ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস দেওয়া আছে 24 বিটস, তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস হচ্ছে 32 বিটস, আর পেজ সাইজ দেওয়া আছে 4 কিলোবাইট, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12 বাইটস। এবং তারা একটা পেজ টেবিল দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে আপনার একটা ভার্চুয়াল পেজ নাম্বার ফিজিক্যাল ফ্রেমের হচ্ছে কোথায় ম্যাপ করে, এবং সেটা সেই ম্যাপিংটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেই জিনিসটা দেওয়া আছে। ঠিক আছে, তাইলে আমাদের হচ্ছে কাজ কি? কাজ হলো এই যে ভার্চুয়াল অ্যাড্রেস গুলো দেওয়া আছে, এই ভার্চুয়াল অ্যাড্রেস থেকে আমাদের হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার বের করা। ভার্চুয়াল পেজ নাম্বার বের করে এই টেবিলের ভার্চুয়াল পেজ নাম্বার থেকে আমরা হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার খুঁজে বের করব। খুঁজে বের করে সেটা যদি ভ্যালিড হয় তাহলে আমরা অ্যাড্রেস ট্রান্সলেশনটা করব। আর যদি ভ্যালিড না হয় আমরা বলবো হচ্ছে এক্সেপশন। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখানে ফ্লোটা অনেকটা এরকম। আমি যদি একটু স্কিমেটিক ডায়াগ্রামটা এঁকে দিই, আমাদের হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস দেওয়া থাকে। এই ধরেন হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস। এই ভার্চুয়াল অ্যাড্রেসের হচ্ছে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে অফসেট আর আরেকটা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার। আমাদের কাজ হচ্ছে এই ভার্চুয়াল অ্যাড্রেস থেকে ভার্চুয়াল পেজ নাম্বারটা খুঁজে বের করা। এটা খুঁজে বের করার পরে আমরা করব কি, যে পেজ টেবিলে হচ্ছে সার্চ করব। ঠিক আছে, লুকআপ ইন পেজ টেবিল। লুকআপ ইন পেজ টেবিল, যে আমার একটা ভার্চুয়াল পেজ নাম্বার ফিজিক্যাল ফ্রেমের কোথায় ম্যাপ হয়েছে, সেখান থেকে আমরা পাবো কি ফিজিক্যাল ফ্রেম নাম্বারকে। সেখান থেকে আমরা পাবো হচ্ছে, সরি, ফিজিক্যাল ফ্রেম নাম্বার। সেখান থেকে পাবো হচ্ছে ফিজিক্যাল ফ্রেম নাম্বার। এরপর করবো কি, এই ফিজিক্যাল ফ্রেম নাম্বারের সাথে আমাদের যে আগের অফসেট ছিল সেই অফসেটকে হচ্ছে কনক্যাটেনেট করব। কনক্যাটেনেট করলে এই দুইটা মিলে হচ্ছে আমরা যেটা জিনিসটা পাবো সেটাকে বলতেছি হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে হচ্ছে আমাদের পেজিং মেথডে এই পদ্ধতিতে হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন করা হয়। অ্যাড্রেস ট্রান্সলেশন ইন পেজিং। বুঝতে পারছেন? তাহলে আসেন হচ্ছে আমাদের যে ভার্চুয়াল পেজ নাম্বার বের করব, এর জন্য হচ্ছে আগে কি আমার অফসেটটা জানা লাগবে না? অফসেট কয় বিট? তাহলে দেখেন অফসেট আমরা কোত্থেকে বের করব। অফসেট হচ্ছে লগারিদমের ভিতরে নিব পেজ সাইজ। তাহলে পেজ সাইজ হচ্ছে কত দেওয়া আছে, 4 কিলোবাইট, মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 12 বাইটস। এই যে দেওয়াই আছে ডিরেক্টলি 2 টু দি পাওয়ার 12 বাইটস। তার মানে এখান থেকে আসবে হচ্ছে 12 বিটস। তাহলে আমরা হচ্ছে ডান দিক থেকে 12টা বিট বাদ দিলে অবশিষ্ট যা থাকবে সেটাই হচ্ছে কি ভার্চুয়াল পেজ নাম্বার। এবং দেখেন টেবিলের ভিতরে ভার্চুয়াল পেজ নাম্বার গুলা হেক্সাডেসিমালে দেওয়া আছে। 0x মানে হচ্ছে হেক্সাডেসিমাল। ফিজিক্যাল ফ্রেম নাম্বার গুলো দেখেন হেক্সাডেসিমালে দেওয়া আছে।
তাহলে এখানে একটু নোট ডাউন করে লেখেন যে 0x মানে বোঝায় হচ্ছে হেক্সাডেসিমাল, মানে আপনারা পরীক্ষা যেন হচ্ছে অন্য কনভার্সন গুলা ধরতে পারেন। এটা মানে হচ্ছে হেক্সাডেসিমাল। 0b দেওয়া থাকলে ওইটাকে বোঝাবে হচ্ছে বাইনারি। 0b দেওয়া থাকলে বোঝাবে হচ্ছে বাইনারি। 0 ও, এখানে হচ্ছে ও, ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে তাহলে সেটাকে বোঝাবে অক্টাল। আর 0d এটা দেওয়া থাকলে বোঝাবে হচ্ছে ডেসিমাল। ঠিক আছে, তাহলে 0x দেওয়া মানে এখানে হচ্ছে হেক্সাডেসিমালে ভার্চুয়াল পেজ নাম্বার আর ফিজিক্যাল ফ্রেম নাম্বার গুলো দেওয়া আছে। তাহলে এই যে দেখেন আমরা বের করলাম যে আমাদের অফসেট হচ্ছে 12 বিট। তাহলে আমরা হচ্ছে ডান দিক থেকে প্রথম 12টা বিট বাদ দিলে অবশিষ্ট যা পাবো সেটাই হচ্ছে কি আমাদের ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে দেখেন এখানে 4 বিট আছে, 4 বিট, 8 বিট, আরো 4, 12 বিট। তাহলে হচ্ছে এই জিনিসগুলা হচ্ছে কি আমাদের অফসেট, প্রথম 12টা বিট হচ্ছে আমাদের অফসেট। আর অবশিষ্ট যারা আছে তারা হচ্ছে কি আমাদের একটা ভার্চুয়াল পেজ নাম্বার। স্যার, তাহলে আমাদের এখানে, হ্যাঁ বলেন। অফসেটটা 12 বিটের, এটা আরেকবার একটু বলবেন? এই যে অফসেটটা 12 বিটের এখান থেকে ক্যালকুলেট করে আনছি। লগ টু বেস হচ্ছে পেজ সাইজ, পেজ সাইজ দেওয়া আছে এই যে 2 টু দি পাওয়ার 12 বাইটস। ও, তো জি লগারিদমের স্যার। ভিতরে পেজ সাইজ বসালে অফসেট পাবো। তাহলে ডান দিক থেকে অতগুলা বিট হচ্ছে অফসেট, বাকি যা আছে সেগুলোই হচ্ছে আমাদের ভার্চুয়াল পেজ নাম্বার। ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটু লেখেন, তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস ট্রান্সলেশনটা শুরু করি। ওটা হচ্ছে আমাদের অফসেট, আর এটা মার্ক করে দেই। অবশিষ্ট যারা আছে এগুলা, এগুলা হচ্ছে আমাদের ভার্চুয়াল পেজ নাম্বার। তাহলে এই ভার্চুয়াল পেজ নাম্বার থেকে আমরা হচ্ছে এখানে লুক আপ করবো। লুক আপ করে ফিজিক্যাল ফ্রেম নাম্বার নিব, ফিজিক্যাল ফ্রেম নাম্বারকে অফসেটের সাথে জোড়া লাগাই দিলেই ফিজিক্যাল অ্যাড্রেস পাবো। লিখছেন এই পর্যন্ত? আমরা তাহলে এবার হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশনে আসি। দেখেন এই অ্যাড্রেস ট্রান্সলেশন গুলো আমরা হচ্ছে একটা ছক করে করে ফেলবো, তাইলে আর ঝামেলা হবে না, বেশি ঝামেলা করা লাগবে না। আমরা হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার এটার একটা কলাম নিব, সেখান থেকে যে ফিজিক্যাল ফ্রেম নাম্বার পাবো সেটার একটা কলাম নিব, আর ফাইনালি হচ্ছে আমরা যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো সেটার একটা কলাম নিব। এই 3 কলামে হচ্ছে অ্যান্সার শেষ করব। আর বাকি যা ক্যালকুলেশন টুকটাক লাগে ওগুলো হচ্ছে রাফে দেখাই দিবেন। তাহলে দেখেন আমাদের প্রথম অংশটার জন্য ভার্চুয়াল পেজ নাম্বার কত। এই যে আমাদের এতটুকু অংশ করে যে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার, তাহলে এটা হচ্ছে বাইনারিতে দেওয়া আছে কি 4টা 0, 4টা 0, 0011, তাই না? এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি, কারণ আমার পেজ টেবিলটা হেক্সাডেসিমালে দেওয়া, তাহলে কত আসবে? 3 আসবে। দেখেন তো, এটা পুরাটাকে হেক্সাডেসিমালে যদি কনভার্ট করেন 3 আসবে। সহজে হেক্সাডেসিমালে কনভার্ট করার নিয়মটা বলে দেই, প্রতি 4টা বাইনারি ডিজিট নিয়ে একটা হেক্সাডেসিমাল ডিজিট আসে। প্রতি 4টা বাইনারি ডিজিট নিয়ে একটা হচ্ছে হেক্সাডেসিমাল ডিজিট। মনে আছে এটা? এই, তাহলে ইয়েস স্যার। দেখেন এই পুরা জিনিসটাকে যদি আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে হচ্ছে 003 আসে। ঠিক আছে, তাহলে পুরো জিনিসটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করলে হচ্ছে আমার 003 আসে, এবং হচ্ছে এটা আপনি কোন ফরম্যাটে লিখতেছেন সেটা প্রকাশ করার জন্য 0x লিখবেন, যে আপনি হেক্সাডেসিমালে লিখতেছেন। আচ্ছা, তাহলে 00x003 এই ভার্চুয়াল পেজ নাম্বার কোথায় আছে? পেজ টেবিলের এখানে আছে। এবং এই ভার্চুয়াল পেজ নাম্বারটার ম্যাপিংটা দেখেন ভ্যালিড, তার মানে এখানে আমরা অ্যাড্রেস ট্রান্সলেশন করব। তাহলে এটার জন্য করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার কি, এই টেবিল থেকে পেয়ে গেলাম 0x032A0। এটুকু পর্যন্ত বুঝতে পারছেন?
ফার্স্টে ভার্চুয়াল পেজ নাম্বার বের করব, সেটা দেখে হচ্ছে পেজ টেবিলে লুক আপ করব। সেখান থেকে দেখবো ভ্যালিড বিটটা 1 কিনা, যদি ভ্যালিড বিট 1 হয় তাহলে আমরা সেই ফিজিক্যাল ফ্রেম নাম্বারটা নিব। নেওয়ার পরে ফিজিক্যাল অ্যাড্রেস কিভাবে আসবে, এই ফিজিক্যাল ফ্রেম নাম্বারের পরে আপনি জাস্ট হচ্ছে অফসেট লিখে দিলেই হবে। তো আমরা হচ্ছে হেক্সাডেসিমালে লিখলে কম ডিজিট লেখা লাগবে, এই জন্য এইভাবেই রাখি। তাহলে 032A0 এতটুকু হচ্ছে আমার ফিজিক্যাল ফ্রেম নাম্বার। তার সাথে হচ্ছে জোড়া লাগাবো অফসেটটাকে। তাহলে অফসেট হচ্ছে এই যে এখানে আমার দেওয়া আছে, এই যে এখানে অফসেট দেওয়া আছে। তাহলে দেখেন প্রথমটার অফসেট কত। প্রথমটার অফসেট হচ্ছে 4টা 0, 1010, 4টা 1। তাহলে 4টা 0 কে হচ্ছে, এই যে আমি এখানে একটু লিখে কনভার্সন প্রথমটার জন্য একদম ডিটেলস দেখাই দিই। 10101111, এটা হচ্ছে আমাদের অফসেট। তাহলে এটাকে যদি হেক্সাতে কনভার্ট করতে চাই, এই 4টা 0 মিলে হচ্ছে হেক্সাডেসিমালে 0, হেক্সাতে কনভার্ট করতেছি। আর এটা দেওয়া আছে হচ্ছে বাইনারিতে 1010। এটা হেক্সাডেসিমালে যদি হচ্ছে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে 8 আর 2 10। এটা যদি হেক্সাডেসিমালে কনভার্ট করি তাহলে আসবে হচ্ছে 15। 15কে হচ্ছে হেক্সাডেসিমালে এফ দ্বারা প্রকাশ করে। তাহলে এখান থেকে আমার অফসেটটাকে যদি আমরা লিখি, তাহলে হচ্ছে 01010, এটাকে হচ্ছে হেক্সাডেসিমালে এভাবে প্রকাশ করে না, এ দ্বারা প্রকাশ করে। এখানে আসবে হচ্ছে এর ভ্যালু হচ্ছে 10। তাইলে হচ্ছে 0AF। তাহলে আমি এখানে একটু বোঝার সুবিধার জন্য মার্ক করে দিই, এতটুকু হচ্ছে আমার অফসেট, আর এতটুকু হচ্ছে আমার ফিজিক্যাল ফ্রেম নাম্বার। এই দুটাকে হচ্ছে কনক্যাটেনেট করে দিছি, তাহলে হচ্ছে আমার ফিজিক্যাল অ্যাড্রেস পেয়ে গেলাম। দেখেন তো বুঝছেন কিনা। এখন এই কনভার্সন হচ্ছে আপনারা ডিএলডি তে শিখছেন, এর জন্য আর নতুন করে আমি দেখাচ্ছি না কনভার্সন। আর যদি হচ্ছে ভুলে যেয়ে থাকেন তাহলে হচ্ছে একটু রিক্যাপ করে নিন, অথবা ক্যালকুলেটর থেকেও করতে পারেন, সমস্যা নাই। কনভার্সন যেভাবে দেখাইতে হবে নেসেসারি না, ক্যালকুলেটরে করলেও হবে। লিখছেন এই পর্যন্ত? আচ্ছা, আমরা পরেরটাতে আসি, আরেকটা দেখাই দেই। 3 নাম্বারটা দেখাবো না। পরেরটায় দেখেন হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার কত আছে, এগুলো মুছি। পরেরটা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার আছে হচ্ছে 0 0 আর হচ্ছে 5। এটাকে কনভার্ট করলে হচ্ছে 5 আসবে হেক্সাডেসিমালে। তাহলে আছে হচ্ছে 005। এই যে এতটুকু অংশকে আমি হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করছি, তাহলে আসে হচ্ছে 005। এখন আপনি হচ্ছে পেজ টেবিলে দেখেন 005 কই আছে, এইখানে। এইখানের ভ্যালিড বিটটা 0, তাই না? তার মানে এখানে হচ্ছে আমরা কোনো অ্যাড্রেস ট্রান্সলেশন করব না, এখানে জাস্ট লিখে দিব কি, যে ইনভ্যালিড। এখানে কোনো হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন করব না। বুঝা গেছে? কারণ এখানে ভ্যালিড বিটটা 0। সি নাম্বারে কি আছে দেখেন। সি নাম্বারে আছে হচ্ছে ভার্চুয়াল পেজ নাম্বার 007। 007, তাহলে 007 হচ্ছে এখানে। এটার হচ্ছে ভ্যালিড বিট 1, এখানে অ্যাড্রেস ট্রান্সলেশন হবে। তাহলে ফিজিক্যাল ফ্রেম নাম্বার হচ্ছে কত, এটা। তাহলে 0x000AB, এটা হচ্ছে আমার ফিজিক্যাল ফ্রেম নাম্বার। তাহলে এই যে আমরা ফিজিক্যাল ফ্রেম নাম্বার পেলাম, এটার সাথে হচ্ছে অফসেটকে কনক্যাটেনেট করে দিব। তাহলে এইটা হচ্ছে আমার অফসেট, এটাকে হচ্ছে হেক্সাডেসিমালে কনভার্ট করে কনক্যাটেনেট করে দেন। তাহলে হচ্ছে প্রথম 4 ডিজিটের হেক্সাডেসিমাল নিলে আসবে হচ্ছে 1। তারপরে 4 ডিজিটের হেক্সাডেসিমাল নিলে আসবে হচ্ছে এফ। তারপরে 4 ডিজিটের হেক্সাডেসিমাল নিলে আসবে হচ্ছে 7। তাহলে এই হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। বুঝতে পারছেন? জি স্যার।
তাহলে আমাদের হচ্ছে পেজিং এর ম্যাথ শেষ। ম্যাথ হচ্ছে এরকমই, একটা হচ্ছে মেমোরি ক্যালকুলেশন টাইপের ম্যাথ, আর একটা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন টাইপের ম্যাথ, এই দুই টাইপেরই ম্যাথ আছে। আমরা হচ্ছে তাইলে পরবর্তী টপিকগুলোতে আগাবো এখন। লেখা হয়েছে এতটুকু? জি স্যার। স্যার সেকেন্ডটা যদি ভ্যালিড বিট 1 হতো তাহলে আমার অফসেটটা 005 লিখতে হতো না? হ্যাঁ। স্যার হ্যাঁ বলেন। স্যার আমার একটি ইমার্জেন্সি কল আসতেছিল স্যার, হচ্ছে আমি এখন বেরোয় গেলে স্যার একটু ঢুকতে পারবো না, আর এই জন্য বলছি আমি বেরোতে পারবো স্যার। হ্যাঁ যেতে পারেন। বাকিটুকু হচ্ছে রেকর্ডিং থেকে দেখে নিন। স্যার আইডিটা কি ইনবক্সে দিয়ে দিব স্যার, ইসে হ্যাঁ এই যে চ্যাটে? জুমের চ্যাটে দিলেই হবে, হ্যাঁ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে কোশ্চেন করছেন যে 003 থেকে কেন শুরু করলাম, 001 থেকে কেন শুরু করলাম না, এটা হচ্ছে যে আমাদের কোশ্চেনটা তো নিচে দেওয়া, দেখেন। যে কোশ্চেন করছেন হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, আমি অ্যান্সার দিয়ে দিই এখানে। দেখেন, আমরা হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন করব কাদের, যাদের জন্য করতে বলা হয়েছে। সবগুলো তো আর অ্যাড্রেস ট্রান্সলেশন করবো না গণহারে। আমাদের হচ্ছে এই তিনটা ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন করতে বলছে। আর এই অ্যাড্রেস ট্রান্সলেশনের হেল্পিং হ্যান্ড হিসেবে আমাদের হচ্ছে এই পেজ টেবিলটা দেওয়া আছে। তাহলে এইখানে আমি হচ্ছে যে কয়টা ভার্চুয়াল পেজ নাম্বার পাবো তাদের জন্য হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন করব। আমি তো হচ্ছে গণহারে পুরা সবগুলা ভার্চুয়াল পেজের জন্য অ্যাড্রেস ট্রান্সলেশন করব না। এই কারণে দেখেন, প্রথমটা থেকে ভার্চুয়াল পেজ নাম্বার পাইছি হচ্ছে 3, আমরা হচ্ছে এটার জন্য অ্যাড্রেস ট্রান্সলেশন করছি। দ্বিতীয়টা থেকে ভার্চুয়াল পেজ নাম্বার পাইছিলাম 5, কিন্তু সেটা ইনভ্যালিড দেখে অ্যাড্রেস ট্রান্সলেশন করি নাই। আর পরেরটার জন্য ভার্চুয়াল পেজ নাম্বার পাইছিলাম 7, সেটার হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন করছি। আর বাকিগুলা তো হচ্ছে এখানে চায় নাই, তাই করি নাই। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে হচ্ছে আমরা এই ম্যাথমেটিক্স সেশন ক্লোজ করি। আমরা হচ্ছে এবার একটু থিওরি দিকে আগাই। আমাদের হচ্ছে ম্যাথমেটিক্স শেষ, হ্যাঁ। আমরা হচ্ছে যে মাল্টি লেভেল পেজ টেবিল থেকে ম্যাথ যা ছিল সেগুলো করে আসলাম। এইবার আসেন হচ্ছে যে আমাদের এই যে আমরা যা যা জিনিস শিখলাম সেগুলো ইউজ করে আসলে হচ্ছে কিভাবে মেমোরি থেকে ডেটা অ্যাক্সেস বা মেমোরি অ্যাক্সেস করা হয়, এই জিনিসটা কিভাবে হয় সেটাতে আসি এবার। এটা দিয়ে হচ্ছে আজকে শেষ করে ফেলবো। এই যে 3টা স্লাইড আছে, জাস্ট ফ্লোটা দেখায় শেষ করে ফেলবো। স্লাইড শো। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে একটু সিম্পলিফাইড ভাবে মোটামুটি চিন্তা করলে এই কয়টা কম্পোনেন্ট হচ্ছে আমার এই মেমোরি অ্যাক্সেসের সাথে জড়িত। একটা হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যার কাজ হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করা। আপনার হচ্ছে কোন ভার্চুয়াল অ্যাড্রেস লাগবে প্রোগ্রাম থেকে, সেই ভার্চুয়াল অ্যাড্রেসকে জেনারেট করা। জেনারেটস ভার্চুয়াল অ্যাড্রেস। ঠিক আছে, প্রোগ্রাম যখন রান করতেছে ও হচ্ছে ইনস্ট্রাকশনের দরকার, ইনস্ট্রাকশন অনুযায়ী ও হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করতেছে।
এরপরে এই ভার্চুয়াল অ্যাড্রেসের কোরেসপন্ডিং হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করা হয়। এখান থেকে অ্যাড্রেস ট্রান্সলেশন হয়ে আমরা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস পাই। এইবার হচ্ছে ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যেই ডেটাটা আছে সেই ডেটাটাকে অ্যাক্সেস করা হয়, সেটাকেই বলতেছি মেমরি অ্যাক্সেস। তো আমরা হচ্ছে মেনলি টাইম স্পেন্ড করছি পেজিং নিয়ে। পেজিংটা হচ্ছে র্যামে রাখা হয়, ফিজিক্যাল মেমোরি এটার সাথে জড়িত। বাট মেমোরি অ্যাক্সেসের ক্ষেত্রে আমাদের হচ্ছে আরো কিছু কম্পোনেন্ট আছে। আমরা যখন একদম প্রথমে একটা চিত্র দেখছিলাম, এই যে হচ্ছে সিপিইউ, সিপিইউর সাথে থাকে হচ্ছে রেজিস্টার, তারপরে এটার সাথে থাকে হচ্ছে ক্যাশ মেমোরি, তারপরে থাকে হচ্ছে র্যাম, আর ফাইনালি নিচে থাকে হচ্ছে হার্ড ডিস্ক। একদম শুরুতে এরকম একটা চিত্র দেখছি না, মনে আছে? এইভাবে কানেক্ট করে দেখাইছিলাম যে ফার্স্ট স্লাইডে সিপিইউর সাথে হচ্ছে এই তিনটা জিনিস কাজ করে, আর সাথে হচ্ছে থাকে হচ্ছে হার্ড ডিস্ক। তাহলে দেখেন এই চারটা কম্পোনেন্টই কিন্তু এখানে দেখানো হয়েছে। এই যে আমাদের সিপিইউ, এই যে হচ্ছে টিএলবি ক্যাশ, এটাই হচ্ছে আমাদের ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি। এই হচ্ছে আমাদের র্যাম, আর এই হচ্ছে আমাদের ডিস্ক, আর রেজিস্টার হচ্ছে সিপিইউর সাথেই থাকে। রেজিস্টারে এখানে কোনো কাজ নেই মেমোরি অ্যাক্সেসের এখানে। ঠিক আছে? তাহলে এইখানে দেখেন যে কিভাবে সবকিছু হইতেছে। তাহলে টিএলবি বা এটার নাম হচ্ছে ট্রান্সলেশন লুক অ্যাহেড বাফার। এটা হচ্ছে আমরা ডিটেলসে পড়াই নাই, এটা জাস্ট হচ্ছে আইডিয়াটা দিয়ে রাখতেছি, কারণ সবকিছু আসলে ডিটেলসে পড়াইতে গেলে শেষ করা যাবে না। এই কারণে হচ্ছে এটা দেখায়নি আর। তো এইখানে দেখেন যে ঘটনাটা কিভাবে ঘটে, একটু মুছে নিই। আমার হচ্ছে যেসব ডেটা ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয় সেসব ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটাগুলা হচ্ছে এই টিএলবি ক্যাশ এখানে রাখা হয়। তার মানে আমি হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি ইউজ ডেটাগুলো যে ক্যাশ মেমোরিতে রাখবো, তাহলে কোন কোন ডেটা হচ্ছে ক্যাশ মেমোরিতে আছে বা কোন কোন ফিজিক্যাল অ্যাড্রেসের ডেটা হচ্ছে ক্যাশ মেমোরিতে আছে, সেটা হচ্ছে আমার টিএলবি তে স্টোর করা হয়। তার মানে টিএলবি হচ্ছে পেজ টেবিলের মতো একটা টেবিল, বাট এটা হচ্ছে খুবই ছোট। মানে ধরেন হচ্ছে 20টা 30টা এরকম কিছু ছোট ডাটা রাখা হয়। তো প্রথমে যখন সিপিইউ একটা ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করে সেটার কোরেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেস বের করা হয়, সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে প্রথমে চেক করা হয় সেটা কি আমার টিএলবি তে আছে কিনা। টিএলবি তে যদি ফিজিক্যাল অ্যাড্রেসটা থাকে তার মানে হচ্ছে এই ডেটাটা আমি ক্যাশ মেমোরি থেকেই খুঁজে পাবো, তাহলে হচ্ছে আমার ক্যাশ মেমোরি থেকেই ডেটা পেয়ে গেলাম। আর যদি হচ্ছে টিএলবি তে না থাকে, পরবর্তীতে আমি চেক করব সেই ডেটাটা র্যামে আছে কিনা। আমি তখন চেক করব হচ্ছে পেজ টেবিল। তাহলে র্যামে যদি থাকে তখন পেজ টেবিলে একটা এন্ট্রি থাকবে যে র্যামে ডেটা আছে, তখন আমি র্যাম থেকে ক্যাশ মেমোরিতে লোড করব। ক্যাশ মেমোরি থেকে পরবর্তীতে হচ্ছে সিপিইউর কাছে যাবে। আর যদি হচ্ছে র্যামের ভিতরেও না থাকে, তার মানে হয়তো যে এটা একটা পেজ ফল্ট। র্যামের ভিতরে কোনো পেজ টেবিলে যদি একটা এন্ট্রি না থাকে, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে পেজ ফল্ট। তাহলে ওই পেজ ফল্টটার কারণে বিভিন্ন কারণ হইতে পারে। মানে কি কি কারণে পেজ ফল্ট হইতে পারে? হইতে পারে যে হচ্ছে এটা একটা ইনভ্যালিড পেজ, যে প্রসেস এটা ইউজই করতেছে না, এই ক্ষেত্রে পেজ ফল্ট হইতে পারে। আবার হইতে পারে এটা একটা ভ্যালিড পেজ, কিন্তু পেজটাকে র্যামে এখনো নিয়ে আসা হয় না, পেজটা হচ্ছে ডিস্কের ভিতরে আছে। মানে ওই অংশটুকু ডিস্কের ভিতরে আছে, অতটুকু এখনো র্যামে লোড করা হয় না, এটা আরেকটা কেস হইতে পারে। যদি সেকেন্ড কেসটা হয় যে আমার পেজটা ভ্যালিড কিন্তু সেটা র্যামে এখনো লোড করা হয় নাই, তখন সেটাকে হচ্ছে ডিস্ক থেকে র্যামে লোড করে নিয়ে আসা হয়। তাহলে আমরা হচ্ছে একটু একটু করে দেখি, হ্যাঁ। আমি হচ্ছে এখানে ফার্স্ট একটা ওভারভিউ দিলাম, এবার হচ্ছে একটু ডিটেলসে দেখি। প্রথমে ধরলাম সিপিইউ হচ্ছে একটা ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করে। সেই ভার্চুয়াল অ্যাড্রেসটা অ্যাড্রেস ট্রান্সলেটেডের মাধ্যমে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হয়। ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা দিয়ে হচ্ছে চেক, মানে ওই ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার টিএলবি তে আছে কিনা চেক করা হয়। যদি টিএলবি তে থাকে তাহলে এটাকে বলা হয় টিএলবি হিট। তখন হচ্ছে আমরা ক্যাশ মেমরি থেকেই ডেটা পেয়ে যাচ্ছি, ক্যাশ মেমরি থেকেই তখন ডেটা রেজিস্টারে লোড করা হয়। তাহলে এই ক্ষেত্রে আমার মেমোরি অ্যাক্সেসটা ফাস্টার হইলো, আমার হচ্ছে স্লোয়ার মেমোরি র্যামের কাছে যাওয়া লাগলো না, ফাস্টার মেমোরি ক্যাশের থেকেই আমি ডেটা পেয়ে গেছি। যদি ক্যাশে হচ্ছে ডেটা না থাকে, যে আমি একটা ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করলাম সেটার হচ্ছে রেকর্ড টিএলবি তে নাই, তার মানে এটাকে আমরা টিএলবি মিস বলতেছি। টিএলবি তে যদি না থাকে তখন আমরা দেখবো যে র্যামের ভিতরে আছে কিনা। র্যামের ভিতরে আছে কিনা এটা দেখার জন্য আমরা হচ্ছে পেজ টেবিলের কাছে যাব, লুক আপ পেজ টেবিল ইন র্যাম। যদি হচ্ছে পেজ টেবিলে সেটার জন্য আমরা রেকর্ড পাই, তার মানে হচ্ছে ওই ডেটা বা প্রসেসের মেমোরির ওই অংশটুকু র্যামের ভিতরে আছে। তাহলে সেখান থেকে আমরা ইনফরমেশনটা পেজ টেবিলে লোড করব এবং র্যাম থেকে ডেটাটা ক্যাশ মেমোরিতে লোড, সরি, সেখান থেকে ইনফরমেশনটা আমরা টিএলপিতে টিএলপিতে লোড করব।
আর র্যামের ভিতর থেকে ডেটাটা আমরা হচ্ছে ক্যাশ মেমোরিতে লোড করব। এরপরে হচ্ছে সিপিইউ পুনরায় হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা বা ওই ভার্চুয়াল অ্যাড্রেসটা জেনারেট করবে। তার কারণ কি, প্রথমবার জেনারেট করার পর তো হচ্ছে টিএলবি মিস হয়েছে, তাহলে এখানে একটা আহ, কি বলবো, উম, একটা এরর হয়েছে যে আমার টিএলবি তে হচ্ছে এই জিনিসটা পাওয়া যায় না, একটা এরর হয়েছে। সেই এরর হওয়ার কারণে সিপিইউ হচ্ছে পুনরায় ওই ভার্চুয়াল অ্যাড্রেসটা জেনারেট করে। তাহলে পুনরায় যখন ভার্চুয়াল অ্যাড্রেসটা জেনারেট করে, এইবার হচ্ছে আমার টিএলবি তে সেই জিনিসটা রেকর্ড আছে, কারণ আমি একটু আগে র্যাম থেকে লোড করে আনছি। তাহলে এবার হচ্ছে আমি টিএলবি থেকেই সেটার অ্যান্সার দিতে পারবো। এতটুকু কি বুঝতে পারছেন? স্যার, হ্যাঁ। স্যার সিপিইউ বুঝবে কিভাবে যে আমার র্যাম থেকে টিএলবি তে আসছে আমার ডাটাটা, বা হচ্ছে মানে। না, সিপিইউ তো বুঝবে না, এই কারণে হচ্ছে এরর পাওয়ার পরে সিপিইউ হচ্ছে পুনরায় চেষ্টা করবে। তো এই পুনরায় চেষ্টা করার আগে এর মাঝখানে হচ্ছে র্যাম থেকে জিনিসটা টিএলবি তে চলে আসে। ও আচ্ছা, মানে স্যার যদি এরকম হয় যে প্রথমবারেও পাইলো না, এরর আসলো, তখন তখন স্যার হচ্ছে আবার হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস লুক আপ করার জন্য সিপি হচ্ছে হ্যাঁ। টিএলবি কে রিকোয়েস্ট করবে, তাই না হ্যাঁ, স্যার? আমি যদি আরেকটু ভেঙে বলি, আরেকটু ভেঙে বললে হচ্ছে যখন ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করে দেখলো হচ্ছে টিএলবি তে এই জিনিসটা নাই, টিএলবি মিস হয়েছে, তখন হচ্ছে একটা এরর জেনারেট করা হয়। তো ওই এরর জেনারেট করার পরে অপারেটিং সিস্টেম হচ্ছে এররটা হ্যান্ডেল করে, যেহেতু এখানে হচ্ছে মেমোরি রিলেটেড এরর হয়েছে, বা এক্সেপশন জেনারেট করা হয়, সেই এক্সেপশনটা হচ্ছে অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। তাহলে যখন অপারেটিং সিস্টেম কোনো কাজ করতেছে তখন তো এই প্রসেসটাকে থামায় দিছে, তাই না? প্রসেসটাকে হচ্ছে স্টপ করে রাখছে টেম্পোরারিলি। তখন হচ্ছে অপারেটিং সিস্টেম কি করতেছে, যে এই র্যাম থেকে ইনফরমেশন গুলা হচ্ছে ক্যাশ মেমোরিতে নিয়ে আসতেছে। নিয়ে আসার পরে পুনরায় হচ্ছে প্রসেসকে রান করার সুযোগ দিছে। তাহলে পুনরায় যখন প্রসেসকে রান করার সুযোগ দিল, প্রসেস জানছে কি আমি আগের বার হচ্ছে একটা জিনিস চেষ্টা করে পাই নাই, আমি হচ্ছে পুনরায় চেষ্টা করি। তাহলে সে হচ্ছে আবার পুনরায় ভার্চুয়াল অ্যাড্রেসটা দিবে। এবার হচ্ছে আমি টিএলবির কাছে এই ভার্চুয়াল অ্যাড্রেসের রেকর্ডটা পাবো এবং ক্যাশ মেমোরি থেকে ডেটাটা পেয়ে যাব। বুঝে গেছে? মাঝখানে হচ্ছে অপারেটিং সিস্টেম এই টিএলবি থেকে, এই র্যাম থেকে টিএলবি তে জিনিসপত্র নিয়ে আসে। স্যার এখানে অ্যাড্রেস ট্রান্সলেশনটা কোন ফেজে এসে হচ্ছে? অ্যাড্রেস ট্রান্সলেশনটা হচ্ছে আপনার এই যে ভার্চুয়াল অ্যাড্রেস থেকে যখন আমি টিএলবি তে রেকর্ড দেখতেছি, হ্যাঁ, রেকর্ড দেখার পরে যদি হচ্ছে আমি টিএলবি হিট হয়, মানে আমি করেসপন্ডিং রেকর্ড পেয়ে গেছি, তখন হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশনটা হচ্ছে। বা আমি যদি আগে চিত্র দিয়ে একটু সোজা করে দেখাই, এই যে এখানে হচ্ছে আমরা ইফ প্রেজেন্ট ইন দ্য টিএলবি দেন টিএলবি হিট পাইলাম না, এইখান থেকে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসটা যাচ্ছে, এরপরে হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশন হইতেছে। ঠিক আছে? আমাদের এই যে একটু আগে আমরা যে ম্যাথ করলাম, পেজ টেবিলে বা হচ্ছে টিএলবি ক্যাশে কি থাকে আসলে, আমার হচ্ছে রেকর্ড থাকে যে একটা ভার্চুয়াল পেজ নাম্বারের জন্য করেসপন্ডিং ফিজিক্যাল ফ্রেম নাম্বার কি। তাহলে এই রেকর্ডটা যখন হচ্ছে আমি ঠিকঠাক মতো পাচ্ছি, এই রেকর্ডটা যখন ঠিকঠাক মতো পেলাম, এরপরে হচ্ছে অ্যাড্রেস ট্রান্সলেশনটা হয়। ঠিক আছে? ইয়েস স্যার। টিএলবি ক্যাশ বলতে হচ্ছে একটা টেবিলের মতো বোঝানো হচ্ছে, যেই টেবিলে ভার্চুয়াল অ্যাড্রেসের জন্য ফিজিক্যাল অ্যাড্রেস থাকে। আর টিএলবি তে যদি সেই রেকর্ডটা পাই, এটা পাওয়ার মানে হচ্ছে আমার ক্যাশ মেমোরিতে সেইটার করেসপন্ডিং ডেটাটা আছে, তখন হচ্ছে ক্যাশ মেমোরি থেকে ডেটাটা নিয়ে নেওয়া হয়। ঠিক আছে? স্যার, হ্যাঁ। স্যার আমাদের সিপিইউ তো স্যার মানে ডিরেক্টলি র্যামের সাথে কানেক্টেড থাকে, তাই না? না, সিপিইউ হচ্ছে রেজিস্টার আর ক্যাশ মেমোরির সাথে কানেক্টেড থাকে। ও আচ্ছা, সরি স্যার। আচ্ছা, এই হচ্ছে আমরা র্যাম পর্যন্ত ঝামেলা দেখলাম। এরপর হচ্ছে যদি র্যামেও আমার পেজটা না থাকে, তাহলে সেই পেজটা আছে হচ্ছে ডিস্কে। ধরেন হচ্ছে আপনি অনেকগুলা প্রসেস একসাথে ইউজ করতেছেন, সবগুলা হচ্ছে মানে প্রত্যেকটা প্রসেসের জন্য কমপ্লিট মেমোরিটা আপনার র্যামে হচ্ছে রাখা যায় নাই। তখন যতটুকু কারেন্টলি রান করতেছে ততটুকু হচ্ছে আপনার র্যামে আছে, বাকি অংশগুলো হচ্ছে ডিস্কে থাকে। তাহলে ডিস্কের যেই জায়গায় হচ্ছে ওই জিনিসগুলোকে রাখা হয় সেটাকে বলা হয় সোয়াপ স্পেস। ওই যে পড়ানোর শুরুতে হচ্ছে আমরা সোয়াপ স্পেস কিওয়ার্ডটা ইউজ করছিলাম এবং বলছিলাম যে সামনে এটা নিয়ে পড়াশোনা করব। তো এখন হচ্ছে সেই জায়গায় আসছি আমরা, যে আমরা যখন একটা প্রসেস লোড করি তখন প্রসেসের সম্পূর্ণ অংশ আসলে হচ্ছে র্যামে লোড করা হয় না, যতটুকু দরকার ততটুকু দরকার অনুযায়ী র্যামে লোড করা হয়। তাহলে যেই জিনিসগুলো ডিস্কে রয়ে গেল আমরা হচ্ছে র্যামের ভিতর লোড করলাম না, সেগুলো হচ্ছে রান টাইমে যখন প্রয়োজন হবে তখন সেখানে ডিস্ক থেকে লোড করে নেওয়া হবে। ঠিক আছে? তাহলে আমরা দেখি যখন হচ্ছে একটা জিনিসকে র্যামে খুঁজে না পাওয়া যায় কিন্তু সেটা ডিস্কে আছে, তখন কি ঘটনা ঘটে। তাহলে প্রথমে হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস সিপিইউ জেনারেট করলো এবং সেই ভার্চুয়াল অ্যাড্রেসের রেকর্ড টিএলবি তে আছে কিনা সেটা দেখলো। এখানে হচ্ছে টিএলবি তে প্রেজেন্ট নাই, তাহলে আমরা টিএলবি মিস হইলো। তাহলে এরপরে দেখা হইলো কি, যে পেজ টেবিলের কাছে
পেজ টেবিলে হচ্ছে জিনিসটা প্রেজেন্ট নাই, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে তার মানে কি আমার দুইটা ঘটনা করতে পারে যে এই ভার্চুয়াল অ্যাড্রেসটা আসলে ইনভ্যালিড। সেটা হচ্ছে আমরা পেজ টেবিল দেখে বুঝবো যে যদি এটা ইনভ্যালিড হয় তাহলে তো এটা আর অ্যাক্সেস করতে দিব না। কিন্তু যদি হচ্ছে ভ্যালিড হয় কিন্তু সেটা র্যামে নাই, ডিস্কের ভিতরে আছে, তখন হচ্ছে আমরা ডিস্কের কাছে যাব, যে হচ্ছে swap in the required pages, then need to swap out some pages to disk if the memory is full। এটার মানে হচ্ছে কি দেখেন, আপনার র্যামে যদি হচ্ছে কোনো কারণে জায়গা না থাকে, যে আপনি অনেক বড় বড় প্রসেস বা অনেকগুলো জিনিস একসাথে কাজ করতেছেন, এখন ডিস্ক থেকে একটা পেজ আপনি র্যামের ভিতর আনবেন কিন্তু র্যামে রাখার জায়গা নাই, সেই ক্ষেত্রে করা লাগবে কি আপনার র্যামটাকে একটু খালি করা লাগবে। র্যামের অদরকারি কিছু জিনিস হচ্ছে ডিস্কে নিয়ে রাখা লাগবে, তার মাধ্যমে র্যামে জায়গা খালি হবে, তারপরে হচ্ছে আপনি ডিস্ক থেকে দরকারি জিনিস র্যামে এনে লোড করবেন। বুঝতে পারছেন? যেটা হচ্ছে ওই যে আমরা পরীক্ষার একটা ট্রাইমিস্টার শেষ হলে যেটা করি, অদরকারি খাতাপত্র, বই খাতা বা হচ্ছে লেকচার নোট সব হচ্ছে ফোন থেকে ডিলিট করে স্পেস খালি করি, সেখানে হচ্ছে নতুন ট্রাইমিস্টারের জিনিসপত্র রাখি। অনেকটা সেম কনসেপ্ট। এইটাকেই বলতেছি হচ্ছে সোয়াপ ইন আর সোয়াপ আউট। আমরা যখন ডিস্ক থেকে কোনো কিছু র্যামে নিয়ে আসে সেটাকে বলা হয় সোয়াপ ইন, আর র্যাম থেকে যখন কোনো কিছু ডিস্কে সরাই ফেলি সেটাকে বলা হয় সোয়াপ আউট। তার মানে আপনি র্যামের রেসপেক্টে চিন্তা করেন, র্যামে কোনো কিছু আসা মানে সোয়াপ ইন, আর র্যাম থেকে কোনো কিছু চলে যাওয়া মানে হচ্ছে সোয়াপ আউট। এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে যে আপনার যেই পেজগুলো ডিস্ক থেকে আনা দরকার সেগুলোকে আপনি সোয়াপ ইন করে র্যামে আনেন। আর যদি আপনার র্যামের ফুল থাকে, যে র্যামের কোনো জায়গা খালি করতে হয়, তাহলে কিছু পেজ সোয়াপ আউট করে আপনি হচ্ছে ডিস্কে নিয়ে যান। তাহলে এই যে আমি কিছু পেজ র্যাম থেকে সোয়াপ আউট করে ডিস্কে নিব, কোন পেজগুলোকে আসলে নিব, এইটার বিভিন্ন অ্যালগোরিদম আছে যেটাকে বলা হয় পেজ রিপ্লেসমেন্ট পলিসি। তো এই পেজ রিপ্লেসমেন্ট পলিসিটা আমরা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো, আজকে জাস্ট হচ্ছে এই ফ্লো ডায়াগ্রামটা দেখতেছি। তাহলে হচ্ছে আমি যে পেজগুলা দরকার সেই পেজগুলো হচ্ছে আমি র্যাম ডিস্ক থেকে হচ্ছে র্যামে নিয়ে আসলাম, হ্যাঁ। তারপর হচ্ছে আমি পেজ টেবিল এন্ট্রিগুলোকে আপডেট করলাম। তারপরে হচ্ছে দেখেন আমার একটা ফেজ শেষ হইলো, আমার ডিস্ক থেকে জিনিসপত্র হচ্ছে র্যামে আসলো, হ্যাঁ। তারপরে হচ্ছে আপনার পুনরায় ভার্চুয়াল অ্যাড্রেসটা জেনারেট করা হয় সিপিইউর থ্রুতে। আবার হচ্ছে দেখেন টিএলবি মিস পাবো, কারণ কি আমি জাস্ট হচ্ছে র্যামে আপডেট করছি, এখন পর্যন্ত টিএলবি তে আর আপডেট করি নাই। তাহলে এরপর হচ্ছে টিএলবি আবার র্যামের কাছে যাবে, এবার দেখবে হচ্ছে র্যামের ভিতরে ডেটা আছে, তখন সেই ডেটাটা টিএলবির কাছে আসবে। হার্ড টাইম হচ্ছে সিপিইউ আবার, মানে এখানে দেখেন দুইবার এরর খাচ্ছে, তৃতীয়বার যখন পুনরায় ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করবে তখন হচ্ছে ফাইনালি টিএলবি হিট পাবো। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে বারবার কেন এরকম করা হয়েছে, একবার এই জিনিসটা হইলো না কেন? এটা কারণ হচ্ছে আপনার যখন একটা এরর হচ্ছে অপারেটিং সিস্টেম রান করতেছে, তখন হচ্ছে এই প্রসেসটা তো আপনার ইয়াতে চলে গেল, ওই যে রেডি স্টেটে বা হচ্ছে ব্লক স্টেটে চলে গেল, হ্যাঁ, যে কোনো একটা পাঠাইতে পারে। এরপর যখন হচ্ছে আপনার স্কেজুলার অ্যালগোরিদম রান করবে তখন যে এই প্রসেসটাকে চুজ করবে তার তো কোনো ঠিক নাই, তখন সে অন্য কোনো প্রসেসকেও চুজ করতে পারে। এই প্রসেসটা যখন পুনরায় রান করবে তখন আবার হচ্ছে ভার্চুয়াল অ্যাড্রেস জেনারেট করে নেবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আপনাদের একটু বোঝার জন্য, হ্যাঁ। এটা আপনার যে একদম মুখস্থ করে রাখা লাগবে এরকম না, জাস্ট এই জিনিসটা বোঝার জন্য যে কেন হচ্ছে আমাদের আসলে পেজ রিপ্লেসমেন্ট পলিসিটা লাগবে সেটা বোঝার জন্য এটা দেখানো। আর আমরা যা যা শিখছি সব মিলে হচ্ছে কিভাবে কাজ করে। আর আপনাদের মেমোরি অ্যাক্সেস টাইম ক্যালকুলেশন মোস্ট প্রবাবলি থাকবে না, এটা হয়তো বাদ দিয়ে দিব। আমরা হচ্ছে নেক্সট ক্লাস থেকে এটা শুরু করব, এই যে পেজ রিপ্লেসমেন্ট পলিসি শুরু করব, ঠিক আছে? আজকে ক্লাস হচ্ছে এই পর্যন্তই, আর আমরা হচ্ছে সোফার যা যা ম্যাথ করছি ওইটার উপরেই হচ্ছে আমি আজকে রাতে অ্যাসাইনমেন্ট আপলোড করে দিব। আর আপনাদের অ্যাসাইনমেন্টের টাইম থাকবে হচ্ছে নেক্সট ক্লাসের আগ পর্যন্ত আর কি। তাহলে হচ্ছে আপনাদের আজকে কি বার, মঙ্গলবার, আপনাদের হচ্ছে এই যে শনিবার এর আগ পর্যন্ত টাইম থাকবে, ক্লাসের আগ পর্যন্ত। So আপনারা 3 দিন টাইম পাবেন। জি স্যার। আচ্ছা, স্যার ম্যাথস কয়টা দেয়া থাকবে অলমোস্ট? ওইটা ঠিক কই না, হয়তো প্রত্যেক টাইপ থেকে একটা করে দেওয়া থাকবে, 3-4টা হবে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ক্লাস শেষ করি আজকে, আর আপনাদের রেকর্ডিং একটু পরে আমি আপলোড করে দিচ্ছি।